ভূমিকম্প নিয়ে আসলে এখন আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। শুরুতে যদি একটু জানতে চাই, আসলে গত ৩০ থেকে ৩৫ বছরে ঢাকা শহর আসলে ব্যাপক সম্প্রসারণ হয়েছে এবং যেই সম্প্রসারণগুলো হয়েছে সেগুলো আসলে মোটামুটি বলা যায় যে নরম মাটির উপরে বেশিরভাগ সম্প্রসারণগুলো হয়েছে। এটা কি আসলে একদম হাতে ধরে ঝুঁকির দিকে নিয়ে যাওয়া না দেশকে? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি লাস্টে যেটা বললেন যে হাতে ধরে ঝুঁকির দিকে নিয়ে যাওয়া কিনা, এটা একদমই ঠিক। এটা হাতে আমরা উন্নয়নের নামে গত বেশ কিছু বছর ধরে, আমি শুধু 15 বছর বলবো না, কারণ এটা শুধু 15 বছরের প্রবলেম না, আমরা আরবানাইজেশনের জন্য যেই কাজগুলো করেছি যেখানে, এবং আমাদের মাটি আমাদের জমি কীরকম সেটা মোটামুটি অ্যাসেস না করেই যেরকম ভার্টিক্যালি শহরটা উপরে উঠেছে, এটা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু মানে আপনি দেখবেন যে ফর এক্সাম্পল আজকে গুলশান দেখেন, আজকে বাড্ডা দেখেন, আজকে পুরান ঢাকা দেখেন, একটা এবং দুইটা পাশাপাশি বিল্ডিংয়ের গ্যাপ দেখেন, মানে কমন সেন্স। আমি এই বিষয়ের এক্সপার্ট না, কিন্তু এটা দেখলেই বোঝা যায় যে এটা অত্যন্ত বিপজ্জনক একটা জায়গায় আছে, এবং আমরাও এটাকে বাড়তে দিচ্ছি। আরবানাইজেশন বলে আরবানাইজেশনের দোহাই দিয়ে আমরা এটাকে বাড়তে দিচ্ছি, এবং এটা আমাদের আসলে স্টপ করা অত্যন্ত জরুরি। এবং এটা একটা বড় জায়গা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেন্ট্রালাইজেশন অফ ঢাকা, মানে এইটাকে আমার মনে হয় যে আমাদের একটু সিরিয়াসলি নেওয়া উচিত, যে নেক্সট পদক্ষেপগুলোতে যে মানে আমরা কীভাবে ডিসেন্ট্রালাইজের দিকে যাব। আমরা অত্যন্ত ঢাকামুখী, পুরো দেশটাই দেখবেন ঢাকামুখী, সবাই এইখানেই আমরা ইয়ে করি। সো এটা আমার মনে হয় এটার থেকে আস্তে আস্তে বের হয়ে যেতে হবে, যাতে এটাকে আর বাড়তে না যাওয়া যায়। কারণ যতই লোক, মানে এটা কমন সেন্স, যতই লোকজন আসবে তত বিল্ডিং বাড়বে, তত উপরে উঠতে থাকবে। সো এটাকে উই হ্যাভ টু পুট আ স্টপ, এবং ইটস হাই টাইম যে উই হ্যাভ টু। অবভিয়াসলি সরকারের পক্ষ থেকে দেখেছেন যে এমার্জেন্সি একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে পুরো জিনিসটা অ্যাসেস করার জন্য। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি অত্যন্ত সিরিয়াসলি ব্যাপারটা দেখছে, এবং কাল পরশুর মধ্যেই প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক হবে সকল স্টেক হোল্ডারদের, যে কি কি করা যেতে পারে। সো আমরা হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু আলাপ আলোচনা সামনে পাবো, বাট অবভিয়াসলি গভর্নমেন্ট ইজ টেকিং দিস সিরিয়াসলি। এটা অত্যন্ত, যেরকম ভূমিকম্পটা হলো স্পেশালি প্রথমটা, যেটা অত্যন্ত ভয়াবহ রকমের ছিল, মানে আপনিও এক্সপিরিয়েন্স করেছেন, আমি এক্সপিরিয়েন্স করেছি। সো এটা এখন দেখেন, ভূমিকম্প তো আমরা, মানে যদি এটা হয় সেটা তো আর আমরা ইয়ে করতে পারবো না, বা সেটা তো এক্সপার্টরা বলতে পারবে, কিন্তু এটা যাতে প্রপার মেজার্সগুলো নেওয়া যায়, যে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, জানমালের উপর দিয়ে না যায়, সেই দিকে সরকার অত্যন্ত সচেতন। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। তার আগে আমরা একটু অনলাইনে আমাদের অতিথিরা আছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই। ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান আমাদের সাথে আছেন, অধ্যাপক ভূতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞান, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র, এবং আছেন অধ্যাপক আদিল মোহাম্মদ খান, নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের কাছে একটু শুরুতে আসতে চাই। আপনার বেশ কিছু ইন্টারভিউ আমরা দেখছি এই ভূমিকম্পের পর থেকে, আসলে আপনি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন। তার মধ্যে একটি ইন্টারভিউতে আপনি বলেছেন যে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী ঢাকার রিক্টার স্কেলে সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্পের একটা সম্ভাবনা রয়েছে, এবং এক্ষেত্রে ৭২,০০০ ভবন ধসেরও একটা সম্ভাবনা রয়েছে, এবং ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। একটু যদি বিস্তারিত বলেন, আসলে এই ধরনের আশঙ্কা কেন করছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে। আসলে বাংলাদেশ জিওলজিক্যালি, ভূতাত্ত্বিকভাবে খুবই একটি ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে অবস্থিত, বিশেষ করে বাংলাদেশের যে পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল। পূর্বাঞ্চল বলতে আমি বোঝাচ্ছি যে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, নরসিংদী হয়ে তারপর ফেনী হয়ে যদি আপনি চট্টগ্রামের দিকে চলে যান, এই যে পুরো অঞ্চলটা একটা দুটো যে প্লেট রয়েছে, মানে প্লেট মানে ভূতাত্ত্বিকভাবে যে পৃথিবীর যে ত্বক, সেটাকে প্লেট বলে। সেই দুটো প্লেটের এই যে বাউন্ডারিটা হচ্ছে এই যে অঞ্চলটা আমি বর্ণনা করলাম, তাই না? যে এই বাউন্ডারিটার পূর্ব দিকে হচ্ছে বার্মা প্লেট, বাউন্ডারিটার পশ্চিম দিকে হচ্ছে ভারতীয় প্লেট। এটা প্লেটগুলির নাম আর কি, আমরা ভারতের অংশ না, বার্মার অংশ না। তো জিওলজিক্যালি বার্মা এবং যে ভারতীয় প্লেটের যে ইয়েটা আর কি, যে বর্ডারটা, বাউন্ডারিটা, সেটা হচ্ছে এই অঞ্চলটা। আর উত্তরে যেটা বললাম সেটা হচ্ছে আপনার শেরপুর, তারপর ওই দিক থেকে যে ডাউকি ফল্ট বলে, সিলেট, যে বৃহত্তর সিলেট এবং বৃহত্তর ময়মনসিংহের উত্তরাঞ্চল ধরে মেঘালয়ের নিচে
যে আরেকটা বড় একটা চ্যুতি রয়েছে, এটা হচ্ছে ডাউকি ফল্ট। তাহলে ডাউকি ফল্ট আর হচ্ছে দেশের পূর্ব দিকে যেটা আমি বললাম, তো এই জায়গাগুলোতে আমাদের যে ভারতীয় প্লেট সেটা প্রতিনিয়ত বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে 2 ইঞ্চি করে প্রতি বছর ডুবে যাচ্ছে। তো 2 ইঞ্চি ডুবলে যেটা হয়, দুটো প্লেটের যে ঘর্ষণের ফলে এখানে এক ধরনের শক্তি সঞ্চয় হতে থাকে। এটা অনেকটা আপনি মনে করেন একটা ওয়ালের মধ্যে যদি আপনি একটা স্প্রিংকে অ্যাটাচ করে দেন, একটা স্প্রিং, তারপর এটাকে আস্তে আস্তে টানতে থাকেন, এটার মধ্যে কিন্তু শক্তি সঞ্চিত হবে। হঠাৎ করে আপনার হাত থেকে যদি স্প্রিংটা ছুটে যায়, তাহলে দ্রুত গতিতে গিয়ে যে ওয়ালে ধাক্কাকে এটা কাঁপতে থাকবে। এটাই হচ্ছে আসলে ভূমিকম্প যেভাবে উৎপত্তি হয়। তো দুটো প্লেটের ঘর্ষণের ফলে, ওই যে দুটো প্লেটের ঘর্ষণের যে মধ্যের জায়গাটাকে চ্যুতি বলে, ইংলিশে ফল্ট, তো একটা মেগা ফল্ট রয়েছে। সেই ফল্টের মধ্যে অনেক দিন ধরে কোনো কোনো বিজ্ঞানী বলছে, ভূবিজ্ঞানী, 1000 বছর ধরে সেখানে শক্তি সঞ্চয় হচ্ছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে যৌথভাবে এই ব্যাপারে প্রচুর গবেষণা রয়েছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির মাইকেল স্টেকলার নামে একজন বড় গবেষক, বাংলাদেশে ডক্টর সৈয়দ হুমায়ুন আহমেদ, তাদের একটা টিম আছে ঢাকা ইউনিভার্সিটিতে, তখন তিনি ছিলেন, এখন ওপেন ইউনিভার্সিটিতে। আরও অনেকেই ভূতত্ত্ব নিয়ে, ভূমিকম্প নিয়ে রিসার্চ করে। তাদের মানে প্রাক্কলন অনুযায়ী সর্বোচ্চ 8 মাত্রার, 8 থেকে 9 মাত্রা অ্যাকচুয়ালি ওরা বলছে, কোনো কোনো জিওলজি বলছে 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এখানে আছে। এর মানে এই না যেটা হয়েই যাবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই হচ্ছে। সর্বোচ্চ সম্ভাবনাটা হচ্ছে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হওয়া। সেটাই, সেই এই প্রেক্ষিতেই ভূমিকম্পটা কথাটা বলা আসলে হচ্ছে। এই যে একটা ভূমিকম্প হয়ে গেল 5.7 মাত্রার, তার আসলে যদিও বলা যায় না ভূমিকম্প কবে কিভাবে হবে, তারপরও আসলে আপনারা যেহেতু একটা প্রেডিক্ট করছেন, কবে নাগাদ হতে পারে বা কি ধরনের আশঙ্কা করছেন, আসলে কবে হতে পারে এই ধরনের একটা ভূমিকম্প? জি দেখুন, কবে নাগাদ হতে পারে এটা আমি তো বটেই, আমি কোনো জিওলজিস্টের পক্ষেই এখন পর্যন্ত পৃথিবীতে সুনির্দিষ্ট ভূমিকম্পের দিন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি আজ পর্যন্ত। কারণ এটা একটা ইভলভিং সায়েন্স, অর্থাৎ এই ব্যাপারে প্রচুর আমরা এখনো শিখছি। জিওলজিস্টরা যেটা বলতে পারে উইথ সার্টেনটি, খুব সুনিশ্চিতভাবে, পৃথিবীর কোন কোন অঞ্চলে আসলে ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প অঞ্চল, প্রবণ অঞ্চল, এবং সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে সে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রাটা কি হওয়ার সম্ভাবনা আছে, সেটা ওরা করে কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে। এই যে চ্যুতিটা বললাম, চ্যুতির লাইনটা কত লম্বা, এবং চ্যুতিটা তো হচ্ছে একটা একটা তল আছে আর কি, একটা প্লেটের যে একটা বাউন্ডারি, তে বাউন্ডারিটার আকারটা কত তার উপর নির্ভর করেই সর্বোচ্চ বলা হচ্ছে 8.2 থেকে 9 মাত্রার হতে পারে। কবে হবে এটা কারো পক্ষে বলা সম্ভব না। তবে মনে করুন পৃথিবীতে ভূমিকম্প প্রতিনিয়ত হচ্ছে। আজকেই গত 24 ঘন্টাতে পৃথিবীতে 27টা ভূমিকম্প হয়েছে, বড় ছোট মিলিয়ে। এর মধ্যে বাংলাদেশে যে মাত্র ভূমিকম্পটা হয়ে গেল 5.5, আপনারা যদিও 5.7 বলছেন, আজকে আমি দেখলাম এটা রিভাইজ করে 5.5 বলা হচ্ছে। 5.5 মাত্রা ভূমিকম্প কিন্তু ইন্দোনেশিয়াতে এবং বার্মাতে আজকেও হয়েছে। অর্থাৎ এই ভূমিকম্প, প্রবণ অঞ্চলে ভূমিকম্প হবে, এটা স্বাভাবিক। তবে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি কেন হয়? এটা হচ্ছে ঘনবসতির কারণে, এবং আমাদের যে ইমারতগুলো, যে বিল্ডিংগুলো, সেগুলির যে কোয়ালিটি, সেই জন্য। খুব সংক্ষেপে একটা কথা এখানে বলে রাখি, ভূমিকম্পের মাধ্যমে কিন্তু মানুষ মারা যায় না। যেমন ঘূর্ণিঝড়ে মানুষ মারা যেতে পারে, তারপরে জলোচ্ছ্বাসে মানুষ মারা যেতে পারে। ভূমিকম্প ইটসেলফ কাউকেই হত্যা করে না, কাউকেই খুন করে না। ভূমিকম্প একটা কম্পন, একটা হচ্ছে আপনার শরীর ঢলে উঠবে। আপনি যদি খুব খোলামেলা একটা মাঠে দাঁড়িয়ে থাকেন, এমনকি 8 মাত্রার ভূমিকম্প হয়, সেখান থেকে আপনি একটা ঝাঁকুনি, প্রচন্ড ঝাঁকুনি ফিল করবেন, হয়তো মাটিতে পড়েও যেতে পারেন, কিন্তু আপনার কিন্তু শারীরিক কোনো ক্ষতি হবে না। এই বিষয়ে ভূমিকম্পে যে হত্যাটা, জি, এই বিষয়ে জানার জন্য আমরা একটু অধ্যাপক আদিল মোহাম্মদ খানের কাছে যেতে চাই। আপনি বিল্ডিং এর কথা বলছিলেন যে আসলে রিস্কটা বেশি বা রিস্ক ফ্যাক্টরটা বেশি, আমরা ঘনবসতিপূর্ণ এলাকায় থাকি। যেমন আপনি একটু যদি বলেন অধ্যাপক আদিল মোহাম্মদ খান, যে বিল্ডিং কোডগুলো তো আসলে আমাদের দেশে যেভাবে বিল্ডিংগুলো গড়ে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে মানা হয়নি। এখন আসলে আমরা কি করতে পারি? কারণ যেই বিল্ডিংগুলো আসলে এর মধ্যে হয়ে গেছে এবং যেগুলো আছে এগুলো তো আসলে এখন ভেঙে ফেলা সম্ভব না এই মুহূর্তে। তাহলে আসলে আমাদের করণীয়টা কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে যেই মাত্রা ভূমিকম্পের কথা আমরা আশঙ্কা করছি,
এই ধরনের ভূমিকম্প হলে আসলেই বড় একটা ক্ষয়ক্ষতি হবে। কারণটা যেটা আপনিও বলছিলেন যে বিল্ডিং কোড আমরা মানিনি। হ্যাঁ, এখন যে একটা হচ্ছে বিল্ডিং কোড মানিনি, আবার এর মধ্যে অনেক পুরাতন ভবন আছে, পুরান ঢাকা থেকে শুরু করে অনেক এলাকাতে অনেক পুরাতন ভবন আছে যেগুলো তার লাইফ টাইম পার হয়ে গেছে। হ্যাঁ, এখন বিল্ডিং কোড মানার তো কথা ছিল, মানে আপনি শুনলে আশ্চর্য হবেন যে বিল্ডিং কোড মানা যেমন হয়নি, ঠিক তেমনি আমাদের বিল্ডিং এর নির্মাণ অনুমোদন প্রক্রিয়াতে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি তারা যেটা নিয়ে থাকে সেটা সাধারণত আর্কিটেকচারাল ড্রয়িং, স্থাপত্য নকশা ভবনের। কিন্তু ভবনের যে স্ট্রাকচারাল ডিজাইন বা স্ট্রাকচারাল যে নকশাটা, সেটা কিন্তু সাম্প্রতিক সময় নেওয়া শুরু হয়েছে অনেক, মানে আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতার পরে। এত বছর ধরে আমরা ভবনটাকে আমরা শুধুমাত্র রাজুক বা অন্যান্য সিটি কর্পোরেশন বা ডেভেলপমেন্ট অথরিটি কিংবা পৌর এলাকাতে পৌরসভা, তারা শুধুমাত্র এই আর্কিটেকচার ড্রয়িং দিয়ে বিল্ডিংটা পাস করিয়ে দিচ্ছে। পরবর্তীতে এই ভবনটা এই কোড অনুযায়ী মানা হচ্ছে কিনা, কিংবা যে আর্কিটেকচার ড্রয়িং সেটাও ঠিকভাবে মানা হচ্ছে কিনা, তার স্ট্রাকচারাল সেফটি কি, বা এই বিল্ডিংটা কারা বানাচ্ছেন সেটা যে ইঞ্জিনিয়ার বা যে আর্কিটেক্টের সিগনেচার আছে মূল ড্রয়িংটার উপরে, তারাই কি আদৌ এটাকে দেখভাল করছেন কিনা, তার কোনো ধরনের সেই অর্থে মনিটরিং ছিল না এবং দায়বদ্ধতার জায়গাও ছিল না। এই ধরনের একটা প্রক্রিয়াতে আসলে আমরা এই এত বড় বড় শহর, শুধু ঢাকা না, ঢাকার বাইরে অন্যান্য যত শহর, ঢাকার আশেপাশে যদি শহরও বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, এগুলো তৈরি হয়েছে। এখন যে ভবনগুলো ইতিমধ্যে ব্যর্থ আছে, সব ভবন যে ব্যর্থ আছে তাও না। আসলে দেখা যাবে যে ভবনগুলো মোটামুটি রিইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার, আরসিসি স্ট্রাকচার, সেগুলো তুলনামূলক বেটার শেপে আছে। কিন্তু আরসিসি ভবনের মধ্যে অনেকগুলো ভবন দুর্বল আছে, সেগুলোর ব্যর্থ আছে। কিন্তু মোটামুটি অন্তত আমরা বলতে পারি 50% আরসিসি ভবন তুলনামূলক ভালো আছে, আর বাকিগুলোর অবস্থা ভালো না। তাহলে এখন যে ভবনগুলো মানে দুর্বল আছে সেগুলোতে চাইলেই তো বাসিন্দাদেরকে রাতারাতি সরিয়ে ফেলা সম্ভব না। কিন্তু যেটা করা যেতে পারে, আমাদের অতি ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো হয়তো 6 মাত্রা ভূমিকম্পে 6.5 মানে যেগুলোর মানে সেই অর্থে কলাপস হওয়ার সম্ভাবনা আছে বা বড় ক্রেক আছে, এগুলোকে আমাদের প্রথম দফায় চিহ্নিত করা দরকার। হ্যাঁ, তাহলে অতি ঝুঁকি যেটাকে না সরাইলেই নয়, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলা তাদের নিরাপত্তার জন্য। বিশেষ করে এখন যেহেতু ভূমিকম্প হয়েছে, আফটার শক হচ্ছে, এখন তো বটেই। আর এর বাইরে তারপরে তার পর স্টেজে যেগুলো হচ্ছে কি মাঝারি ঝুঁকি যেগুলো আছে, যেগুলো বিল্ডিং গুলোকে ভিজুয়াল ইন্সপেকশন করলে কিংবা আমাদের ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করলে যেগুলোকে ধরা পড়বে যে না তার মাঝারি ঝুঁকি আছে, কিন্তু যেগুলোকে আমরা সেই অর্থে তার মজবুত করতে পারি, স্ট্রেংথেন করতে পারি। হ্যাঁ, সেটার বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং কৌশল আছে। সেটা ব্যবহার করে সেটাকে আমরা যদি কিছু টাকা ইনভেস্ট করতে চাই, অনেক টাকা যে ইনভেস্টমেন্ট লাগে তাও না, মোটামুটি অল্প কিছু টাকা হলেও সেগুলোর কিছু মজবুতিকরণ করা সম্ভব। কিন্তু এগেইন যেই ভবনগুলোকে রিইনফোর্স করা হচ্ছে সেটা যে অনেক বড় মাত্রায় ভূমিকম্পকে রেজিস্ট করতে পারবে তাও না, কিন্তু তার বর্তমান অবস্থা থেকে তার একটা লেভেলের শক্তি বাড়বে, সেটা একটা বিষয়। তো সেটা আমরা করতে পারি। আবার আমরা যারা ভাড়া থাকি বিভিন্ন বাসায়, যিনি বাড়ির মালিক তিনি তো নিজের বাড়ি ছেড়ে যেতে পারেন না, যারা ভাড়াটিয়া থাকেন তারাও যদি বুঝতে পারেন তার ভবন কতটুকু ঝুঁকিপূর্ণ, তাহলে একটা নির্দিষ্ট সময়ে হয়তো তিনি ঝুঁকিপূর্ণ বাসা ত্যাগ করতে পারেন। কিন্তু সবার জন্য সেই অপশনও থাকে না, সবার মানে সাশ্রয়ী বা অ্যাফোর্ডেবিলিটি ক্ষমতা তো সমান না, চাইলে তো বাসা বদলানো সহজ বিষয় না। কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে ধীরে ধীরে আমাদের ভবনকে উন্নত করা সেটা একটা গুরুত্বপূর্ণ আলাপ। জি, আসলে কিন্তু এটা তার চেয়ে দীর্ঘমেয়াদী একটা আলোচনা এবং দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া।